হাই, দিস ইজ স্বাগত সাইন। আজকে আবার আপনাদের সামনে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আসলে এর আগে আমি ইংলিশ স্পেলিংয়ের উপরে অনেকগুলো ভিডিও করেছি। তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ইংলিশ স্পোকেনের উপরে, অর্থাৎ ইংরেজিতে কথা বলা নিয়ে আমাদের কী সমস্যা। তো ইংরেজির মধ্যে 4টি স্কিল: স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং। তার ভিতরে আমাদের দেশে সবচাইতে বেশি ব্যবহার যেটা হয় সেটা হচ্ছে স্পিকিং স্কিল। এখন স্পিকিং স্কিলটা ডেভেলপ করার জন্য আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে, অনেক কোর্স করায়। আমাদের নিজেদের প্রতিষ্ঠানে অনেক ইংরেজির উপরে কোর্স করাচ্ছে, কিন্তু তারপর দেখা যায় যে স্টুডেন্টের প্রবলেমগুলো সলভ হচ্ছে না। আসলে ইংলিশ স্পিকিং স্কিলকে ডেভেলপ করার জন্য যে বিষয়গুলো খুবই খুবই জরুরি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনার আলোচনা। তবে তার আগে আমাকে একটু জানতে হবে যে আমরা আসলে কেন ইংরেজিতে কথা বলতে পারি না, বা আমাদের সমস্যাটা কোথায়। দেখা যাচ্ছে ছোটোবেলা থেকে আমরা সবসময় লিখিত ইংরেজিটা ব্যবহার করে আসছি, বা ইংরেজি রিডিংটা ব্যবহার করে এসেছি। তো আমরা কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে খুব একটা আমাদের কোনো এক্সামেও এই ধরনের কোনো সিচুয়েশন ছিল না, বা আমাদের কোনো স্পিকিং ইন্টারভিউ ছিল না আমাদের স্কুল কলেজগুলোতে। তো যার কারণে আমাদের ওই জিনিসটা কখনো ডেভেলপ হয়নি। তো এটা নিয়ে এত টেনশন বা ওরি হওয়ার কিছু নাই। এটা খুবই স্বাভাবিক। একটা দেশের এডুকেশনাল সিস্টেম সেই দেশের যে অবকাঠামোগত যে ব্যবস্থা সেটার উপরে ডিপেন্ড করে হয়। তো আমাদের আসলে এখন বর্তমানে যে প্রেক্ষাপট, সেখানে আমাদের ইংরেজিতে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। আর এটা আমাদের প্রতিনিয়তই লাগছে, যেহেতু লাগছে তাই আমাদের মনে হয় এটার ব্যাপারে একটু স্পেশালি নজর দেওয়া উচিত। তবে একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে রাখি, পৃথিবীতে আসলে কোনো কিছুর জন্য সহজ কোনো শর্টকাট কোনো ওয়ে নেই। আপনি যদি চিন্তা করেন যে আপনি 1 মাস 2 মাস 3 মাসে ইংরেজিতে ভালো স্পিকার হয়ে যাবেন, ইটস কোয়াইট ইম্পসিবল। এটা আসলে কখনোই সম্ভব না। যারা ভালো স্পিকার হয়েছে, যারা ইংরেজিতে ভালো কথা বলতে পারে, তাদের সাথে একটু কথা বলে দেখবেন আসলে এটা কখনোই একদিন 1 মাস বা 2 মাসে সম্ভব হয়নি। এটা একটু লং প্রসেস, আর এই লং প্রসেসের ধৈর্যটা কিন্তু আপনাকে ধরতে হবে। আপনি যদি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ করা সম্ভব হবে না। তো যাই হোক, আসলে আমরা আগে জানি যে আসলে আপনি কেন ইংরেজিতে কথা বলতে পারেন না, বা সমস্যাগুলো কোথায়। আগে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি, তারপর সমস্যার সমাধানগুলো নিয়ে আমরা দেখি যে কোনো সমাধান বের করা যায় কিনা আপনার জন্য। ওকে, তো হাউ টু ডেভেলপ ইউর ইংলিশ স্পিকিং স্কিল, এই আজকের এই পার্টে আসলে আমরা প্রথমে আলোচনা করবো যে ব্যারিয়ার্স অফ স্পোকেন। আপনার ইংরেজিতে কথা বলার যে ব্যারিয়ার্সগুলো, এগুলো কী কী, অর্থাৎ বাধাগুলো কী কী, আপনি কী কী বাধাগুলো সম্মুখীন হচ্ছেন। তো ব্যারিয়ার্সকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, তাহলে একটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিয়ার, আর একটা হচ্ছে মেথোডোলজিক্যাল ব্যারিয়ার। আসলে সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা এখানে কেন এলো, মনস্তাত্ত্বিক বিষয় আবার এখানে কেন চলে আসলো। আসলে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের পিছনে একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। যেমন আপনার যদি মন না চায় কোনো কিছু করার ব্যাপারে, আপনি কিন্তু চাইলেও সেটা জোর করে আপনার শরীরকে আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন না। ইউর বডি ইজ জাস্ট ফলোয়িং দ্য কমান্ড অফ ইউর মাইন্ড। আপনার বডি কিন্তু আপনার মনের কমান্ডটাই মানছে। তো সুতরাং আপনার মুখ দিয়ে ইংরেজি বেরোবে, তার জন্য অবশ্যই আপনার ব্রেন থেকে আপনার মনে একটা কমান্ড দিতে হবে। তো সেটাকে আমরা বলছি সাইকোলজিক্যাল ব্যারিয়ার। এই সাইকোলজিক্যাল ব্যারিয়ারের ক্ষেত্রে যে প্রবলেমগুলো আমাদের হয় সেগুলো হলো, ফার্স্ট হচ্ছে নার্ভাসনেস। অর্থাৎ আপনি কথা বলতে যে প্রচণ্ড নার্ভাস ফিল করছেন, তার পেছনে কিছু কারণ আছে। কারণ আপনি নিজে নিজে কিছু জিনিস ফিল করছেন, যেমন আমি ভালো ভোকাবুলারি জানি না, আমি ভালো গ্রামার জানি না, আমি এরকম অনেক কিছুই আমি ভালো জানি না। এই নিজের যে উইক পয়েন্টগুলো, এগুলো আপনার মনকে বারবার নক করছে, এবং আপনি কী করছেন, প্রচণ্ড নার্ভাস ফিল করছেন। তো এই নার্ভাসনেসের কারণে আপনার যেটা হচ্ছে, আপনার ব্রেনটাকে যদি আমরা কম্পিউটারের সাথে তুলনা করি, তাহলে এখানে একটা প্রসেসর আছে, এখানে একটা র্যাম আছে, এখানে একটা হার্ড ডিস্ক আছে। ঠিক একইভাবে আপনি যা ছোটোবেলা থেকে এই পর্যন্ত যত ভোকাবুলারি শিখে আসছেন, সব কিন্তু আপনার হার্ড ডিস্কে সেভ করা আছে। সমস্যা হচ্ছে আপনি কেন এগুলো মুখ দিয়ে বের করতে পারছেন না, বিকজ আপনি যখন নার্ভাস ফিল করছেন, তখন যেটা হচ্ছে যে আপনি ওই আপনার হার্ড ডিস্ক থেকে যে ওয়ার্ডগুলো র্যাম হয়ে আপনার মুখ দিয়ে আউটপুট হওয়ার কথা, সেই ওয়ার্ডগুলো কিন্তু আউটপুট হচ্ছে না। আপনি নার্ভাস ফিল করার সাথে সাথে আপনার ব্রেনের মেমোরিটা ব্লক হয়ে যাচ্ছে। আর ব্লক হয়ে যাওয়ার কারণে আপনার যে শব্দগুলো, অজানা শব্দ তো আসছেই না, এটা কোয়াইট ইম্পসিবল, জানা যে শব্দগুলো আপনার মাথায় আছে সেগুলোও কিন্তু বেরোচ্ছে না। তো সুতরাং মোটেও নার্ভাস ফিল করা যাবে না। সিচুয়েশন যাই হোক, যে যাই মনে করুক, আপনাকে কিন্তু ইংরেজিতে কথা বলতে হবে। আপনি যত নার্ভাস ফিল করবেন, তত আপনার ইংরেজিতে কথা বলা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এটার জন্য নার্ভাস যদি আপনি ফিল করেন, তার জন্য আপনার কি সলিউশন আছে? এভরিডে ফেস নিউ পিপল, অর্থাৎ আপনি প্রতিদিন নতুন নতুন লোকের সাথে মেশেন, নতুন নতুন লোকের সাথে কথা বলেন, নতুন বন্ধুত্ব করেন, তাহলে আপনার নার্ভাসনেসটা আস্তে আস্তে কমে যাবে। আপনি যত বেশি নিউ ফ্রেন্ডশিপ, নিউ লুক, নিউ ফেস আপনি ফেস করবেন, তত বেশি আপনার ভিতর থেকে নার্ভাসনেসটা কেটে যাবে। তো সুতরাং মনে রাখতে হবে যে নার্ভাসনেসকে কাটিয়ে ওঠার একমাত্র ওয়ে হচ্ছে আপনি প্রতিদিন নতুন নতুন ফেসকে কী করেন, কানেক্ট করেন, এবং নতুন নতুন মানুষের সাথে পরিচিত হন, নতুন নতুন বন্ধুত্ব করে তোলেন। আপনি যদি নতুন নতুন বন্ধুত্ব করে তোলেন, মেক নিউ ফ্রেন্ডশিপ, আপনি যদি নতুন নতুন করে বন্ধুত্ব তৈরি করেন, তাহলে এরাই আপনাকে আস্তে আস্তে কী করবে, আপনাকে এই নার্ভাসনেস থেকে দূরে সরিয়ে দিবে। তো একটা জিনিস মনে রাখতে হবে যে
আসলে কাঁটা দিয়ে কিন্তু কাঁটা তুলতে হয়, অর্থাৎ ভয় আপনার ভিতরে নার্ভাসনেস আছে, ওইটাকে ওই সিচুয়েশন ফেস করেই কিন্তু আপনার নার্ভাসনেসটা কিন্তু অবশ্যই কাটাতে হবে। তাহলে ইংরেজি কথা বলার ক্ষেত্রে মোটেও লজ্জা পাবেন না। আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে নতুন নতুন মানুষের সামনে যে ইংরেজি বলার জন্য। এতে হয়তো কেউ আলোচনা করবে, কেউ সমালোচনা করবে, হয়তো প্রথম দিকে সমালোচনাটাই বেশি হবে, কিন্তু সমালোচনাকে আপনাকে রিসিভ করতে হবে। কারণ আপনি আমরা যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার যেমন সরাসরি মায়ের পেট থেকে বের হয় না, এরকম আপনিও ইংলিশ স্পিকার কিন্তু ন্যাচারালি হবেন না। আপনাকে এটা চর্চার মাধ্যমে কিন্তু করতে হবে, আর চর্চার মাধ্যমে করতে হলে আপনাকে মোটেও নার্ভাস ফিল করা যাবে না। আপনি অবশ্যই নার্ভাসনেস বিহীন থাকবেন। নেক্সট যে ব্যাপারটা যেটা আপনার ডেভেলপ করা দরকার সেটা হচ্ছে ফিয়ারনেস। আচ্ছা, আপনার ভিতরে প্রচুর ভয় কাজ করে, এই বুঝি ভুল হয়ে গেল, এই বুঝি ইংরেজিতে আমার উচ্চারণের সমস্যা হয়ে গেল, গ্রামারের সমস্যা হয়ে গেল, আমি মনে হয় সঠিক ওয়ার্ডটা ব্যবহার করতে পারলাম না। আসলে একটু খেয়াল করে দেখবেন যে কেউই কিন্তু আসলে সঠিক ওয়ার্ডটা ব্যবহার করতে যে পারছে শুরু থেকে, ব্যাপারটা কিন্তু এরকম না। ছোট বাচ্চাদের দিকে যদি আমরা তাকাই, যারা প্রথম বাংলা ভাষা শিখছে, তারা কিন্তু সেম প্রবলেম কিন্তু ফেস করে আসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের মাথায় অতটুকু বোধশক্তি নেই যে আমি ভুল বললে এটা নিয়ে মানুষ হাসাহাসি করবে, লজ্জা পাবে। ওই সেন্সটা ওদের মাথায় কম থাকার কারণে ওরা যেটা করছে সেটা হচ্ছে ওরা বলে ফেলছে। কিন্তু আপনার ভিতরে এই সেন্সটা থাকার কারণে, অর্থাৎ বিবেক যেটাকে আমরা বলি, আপনার ভিতরে একটা বিবেক থাকার কারণে ওই বিবেক বারবার আপনাকে ব্লক করে দিচ্ছে, না তুমি এটা বলো না, এটা করো না, এটা ইউজ করো না, ওইটা করো না। অর্থাৎ আপনার ভেতরে একটা না আছে, একটা আমি আছে, যে আমি বারবার আপনাকে না করে দিচ্ছে। কেন? আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এখনই মনে হয় লজ্জা পাবেন, এখনই মনে হয় আপনার একটা গ্রামার ভুল হবে, এখনই মনে হয় কেউ আপনার দিকে তাকিয়ে আসবে। আসলে এই ভয়টা পাওয়াটা আপনার ইংলিশ কথা বলার ক্ষেত্রে অনেক বড় একটা ব্যারিয়ার। আপনি যত ভয় পাবেন তত আপনি ইংরেজিতে কম কথা বলতে পারবেন, যত কম ভয় পাবেন তত আপনি ভালো ইংরেজিতে কথা বলতে পারবেন। এবং অন্যদের যদি কারো যদি ইংরেজিতে কথা বলতে বা ফ্লুয়েন্সি আনতে যদি 1 বছর সময় লাগে, আপনি আপনার ভিতরে ভয়টা কাটিয়ে ফেলেন, দেখবেন যে এটা আপনাকে 2 থেকে 3 মাসের মাথায় খুব ভালো স্পিকার বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা সত্য কথা যে আপনি হয়তো প্রথম খুব ভালো গ্রামার ইউজ করে বা প্রনাউন্সিয়েশন ইউজ করে হয়তো আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না, কিন্তু গ্র্যাজুয়ালি এটা ঠিক হয়ে যাবে। আপনাকে শুরু করতে হবে। আর এই যে ফিয়ারনেস, এই ভয়টা কাটানোর জন্য আপনার দুটো সলিউশন। একটা হচ্ছে রিপ্রেজেন্ট ইউরসেলফ ইন ক্লাসরুম। ক্লাসরুমে যখনই আপনাকে টিচার ডাকবে আপনি কখনোই না করবেন না। আপনি ক্লাসরুমে হোক, বন্ধুদের আড্ডায় হোক, বা যে কোনো পজিশনে হোক, প্রথমেই নিজের হাতটা তুলবেন এবং আপনি এগিয়ে যাবেন। সে বাংলা হোক, ইংরেজি হোক, আগে আপনার ভয়টা কাটানো দরকার। আপনি যত এই জিনিসগুলো ফেস করবেন তত আপনার ভিতরে ভয়টা কাটবে, আপনি বাংলা হোক, ইংরেজি হোক, খুব ভালো কথা বলতে পারবেন। তো অনেকে আছে, আমরা তো অনেকে বাংলাও তো ভালো জানি, তাই না? কিন্তু বাংলা কি আমরা ভালো বলতে পারি? বা সবার সামনে দাঁড়িয়ে বা একটা স্টেজে যখন আপনি প্রথমবার উঠেন, আপনার দেখবেন বাংলায় আপনার অনেক কিছু মনে পড়ছে না, অনেক কিছু হারিয়ে ফেলছেন। এটা কেন হচ্ছে? এটা কারণ আপনি ভয় পাচ্ছেন। তো এই ভয়টা কাটানোর একমাত্র উপায় হচ্ছে ভয়কে ভয় দিয়ে কাটাতে হবে, অর্থাৎ ভয়কে বেশি বেশি করে ফেস করতে হবে। আপনি যত নতুন ক্লাসরুমের সামনে যাবেন, বন্ধুদের সাথে মিশবেন, নতুন ইংরেজি বলবেন, এতে যদি কেউ কিছু খারাপ মন্দ বলেও এটা একটু সহ্য করে নিতে হবে। এইটুকু হজম শক্তি না থাকলে তো ভাই ইংরেজিতে কথা বলতে পারবেন না, তাই না? তাহলে এইটুকু হজম শক্তি থাকতে হবে ইংরেজিতে কথা বলার জন্য। ওকে, তারপর হচ্ছে ক্লামজিনেসটা কি? জড়তা। আসলে এই যে ক্লামজিনেস বা জড়তা, এটা কিন্তু আসলে নার্ভাসনেস এবং ফিয়ারনেসের একটা রেজাল্ট, একটা ফলাফল। যে আপনি যখনই নার্ভাস ফিল করছেন, আপনি যখনই ভয় পাচ্ছেন, তখনই আপনার ভিতরে কিন্তু ক্লামজিনেস বা জড়তা কাজ করছে। অর্থাৎ আপনি মামলিং করছেন, আপনার ঠিকভাবে আপনি ওয়ার্ডগুলোকে উচ্চারণ করতে পারছেন না, সঠিক ওয়ার্ড মনে আসছে না। হ্যাঁ, আপনার ভিতরে অনেক জড়তা কাজ করতেছে। আপনি কথা বলতে যে একবার থেমে যাচ্ছেন, আপনার কথার এক শব্দ থেকে আরেক শব্দ কিংবা একটা বাক্য থেকে আরেকটা বাক্যের গ্যাপটা বেশি পড়ে যাচ্ছে। তো এই প্রবলেমগুলো আসলে আমরা বলি ক্লামজিনেস বা ইনার্শিয়া। তো এই ইনার্শিয়া কাটাতে হলে ওই ব্যাপারটা সেমই, আপনাকে বেশি বেশি করে গ্রুপ চ্যাটিং করতে হবে, পার্টনারশিপ নিয়ে চ্যাটিং করতে হবে, আপনাকে বেশি বেশি করে নিজে বলতে হবে। তবে এখানে একটা বিষয়, ক্লামজিনেসের ব্যাপারে আমরা আপনাদেরকে 3টা অ্যাডভাইস করবো। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, স্পিক মোর টু রিমুভ ইনার্শিয়া। হ্যাঁ, আপনার প্রচুর কথা বলতে হবে। আপনি যত ইংরেজিতে কথা বলবেন তত আপনার ক্লামজিনেস বা ইনার্শিয়াটা দূর হয়ে যাবে। আর যত কম কথা বলবেন এটা কিন্তু তত কম রিমুভ হবে। মেক পার্টনারশিপ। আপনি যতটুকু পারেন নতুন পার্টনারশিপ তৈরি করেন, তাদের সাথে টাইমিং করে তারপর ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন। ভুল হোক শুদ্ধ হোক এটা পরের বিষয়, কিন্তু আপনি বলেন, এটা খুব জরুরি দরকার। আর রেকর্ড ইউর ভয়েস। আরেকটা খুব ইন্টারেস্টিং ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি নিজে একটু সেলফ টক করেন এবং সেটাকে আপনি আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আছে বা ভয়েস রেকর্ডার, যদি কোনো ডিভাইস আপনার কাছে থাকে, হ্যাঁ,
তাহলে সেটা দিয়ে আপনি রেকর্ড করতে পারেন। রেকর্ড করে আমার নিজেরটা নিজেই শুনেন, তাতে জড়তা অনেকখানি কেটে যাবে, আপনার প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে সলভ হয়ে যাবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন, আমি যেটা বললাম লাস্ট যেটা অ্যাডভাইস, সেটা অবশ্যই চেষ্টা করবেন করার জন্য আপনার কথাকে আপনি রেকর্ড করেন। প্রতিদিন একটা টার্গেট নেন যে এভরিডে আই উইল রেকর্ড মাই ভয়েস মিনিমাম 1 আওয়ার। প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা আপনি আপনার ভয়েসকে রেকর্ড করবেন। যত বেশি ভয়েস রেকর্ড করবেন তত আপনার জড়তাগুলো কাটবে। আর যত কম করবেন, দেখা যায় অনেক সময় পার্টনারশিপ আমরা পার্টনার পাই না, বা কাউকে বলছি সে হয়তো আমাকে প্রপারলি সময় দিচ্ছে না, তখন আমি কি করবো? তখন কিন্তু আমাকে এই নিজের জন্য একটা ওয়ে বের করতে হবে। আর এখন তো খুব আধুনিক যুগ, হ্যাঁ, টেকনোলজির যুগ। আপনি চাইলে এখন যে কোনো ভয়েস রেকর্ডার আপনার পিসিতে আপনি ভয়েস রেকর্ডার ইউজ করতে পারেন, আপনি আপনার মোবাইল ডিভাইসে পারেন, এরকম অনেক কিছুতে আপনি কিন্তু ভয়েস রেকর্ড করতে পারেন। আরও বেটার হয় যদি আপনি আপনার 2-1টা ভয়েস বা ভিডিও রেকর্ড করে, যদি আপনি 2-1টা সুন্দর কিছু ভিডিও রেকর্ড করে যদি আপনি আপনার ফেসবুকের পেজে দিয়ে দেন, আপনার যে অবশ্যই ফেসবুকের পেজ আছে সেখানে যদি আপনি দিয়ে দেন, হয়তো আপনার কিছু ফ্রেন্ড এটা নিয়ে পোক করবে, আলোচনা করবে, সমালোচনা করবে, বাট ডোন্ট জাস্ট পে হিট টু দিস। হ্যাঁ, এটার প্রতি মনোযোগ দিয়ে না, আপনি জাস্ট দিয়ে দেন, দিয়ে দেখেন কেমন লাগে, ঠিক আছে? এটা তাহলে একটু খেয়াল করবেন। তাহলে আমাদের সাইকোলজিক্যাল যে ব্যারিয়ার সেটা কি কি? নার্ভাসনেস, ফিয়ারনেস এবং ক্লান্তিনেস। আর এগুলো দূর করতে হলে আমাকে নার্ভাসনেস দূর করতে হলে আমাকে প্রতিদিন নতুন মানুষের সাথে মিশতে হবে এবং নতুন ফ্রেন্ডশিপ করতে হবে। ফেয়ারনেস করতে হলে আমাকে ক্লাসরুমে আসতে হবে প্রচুর স্টুডেন্টদের সামনে, এবং কি ক্লাসরুমে যে কোনো বিষয়ে আগেই আমাকে রেসপন্স দিতে হবে। ভুল হোক শুদ্ধ হোক এটা পরের বিষয়, কিন্তু আমাকে আগে রেসপন্স দিতে হবে। আর ক্লান্তিনেস দূর করার জন্য আপনি কি করবেন? আপনি যত বেশি পারেন নিজেতে কথা বলেন, পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করেন, এবং আপনার নিজের ভয়েসটা আপনি রেকর্ড করেন, ভিডিও রেকর্ড করে যদি আপনি ফেসবুক বা ইউটিউবে দিয়ে দেন, এটা আরও বেশি ভালো হবে আপনার জন্য। ওকে, এবার আসি ম্যাথোডোলজিক্যাল ব্যারিয়ার। আসলে আপনার সবসময় এই ব্যারিয়ারগুলোর পেছনে যে ব্যারিয়ারগুলো কাজ করে সেগুলো হচ্ছে এগুলো, যা আমার হয়তো ভোকাবুলারি জানা নেই, আমার হয়তো বা ইংলিশ গ্রামার বা প্যাটার্ন বা প্রোনাউন্সিয়েশন জানা নেই, এগুলো হয়তো জানা নেই, এই কারণে হয়তো আমার প্রবলেম হচ্ছে। আসলে ব্যাপার হচ্ছে ম্যাথোডোলজিক্যাল যে ব্যারিয়ারটা, এটা আমরা বলি যে 20% আসলে ব্যারিয়ার। আপনাকে ম্যাথোডোলজিক্যাল যে ব্যারিয়ারটা আছে, এটা খুব যে বেশি পেইনফুল ব্যাপারটা এরকম না। আপনি এখন যে বয়স থেকে আমাদের দেশে সাধারণত ইংরেজি শিক্ষা বা ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োগটা হয়, সেই বয়সে অলরেডি বাংলাদেশের ছেলেপেলে ক্লাস 10 পাস করে, অর্থাৎ ও লেভেলটা কমপ্লিট করে তারা। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে খুব বেশি প্রবলেম আপনাদের ভোকাবুলারিতে হওয়ার কথা না। তারপরেও যদি আপনাদের ভোকাবুলারিতে মনে হয় যে না আমার ভোকাবুলারিতে একটু প্রবলেম আছে, তাহলে এটা সলভ করার জন্য আপনি রিড ইংলিশ এভরিডে, আপনি প্রতিদিন ইংরেজি পড়তে পারেন। এখন সেটা নিউজ পেপার হতে পারে, গল্পের বই হতে পারে, নোবেল হতে পারে, অথবা কোনো ম্যাগাজিন হতে পারে, অনেক কিছুই হতে পারে। আপনি চেষ্টা করেন প্রতিদিন ইংলিশ নিউজ পেপার রিডিং পড়ার জন্য, অথবা যে কোনো ইংরেজি হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট রিডিং পড়ার জন্য। যত বেশি রিডিং পড়বেন, রিডিং পড়লে যেটা হবে সেটা হচ্ছে কি আপনার চোখ ওই ওয়ার্ডগুলোকে এক একটা স্ন্যাপশট নিয়ে নিয়ে বা ছবি তুলে তুলে আপনার ব্রেনে পাঠাবে। এগুলো কিন্তু ব্রেনে সেভ হয়ে যাবে। যখন আপনি ইংরেজি ব্যবহার করবেন বা প্র্যাকটিস করবেন, তখন আস্তে আস্তে ওগুলো কিন্তু মুখ দিয়ে বেরোবে। বা প্রথম আপনার কাছে মনে হতে পারে আপনি হয়তো পড়ছেন, আপনার কিছুই মনে নেই, আসলে আপনার ভিতরে কিন্তু সবই সেভ হয়ে যাচ্ছে, কিন্তু ব্যবহারের অভাবের কারণে অনেক সময় সেগুলো বের হয় না, ঠিক আছে? লার্ন 10 নিউ ওয়ার্ডস এভরিডে। হ্যাঁ, আপনি প্রতিদিন চেষ্টা করেন যে 10টা করে ইংরেজি শব্দ শেখার জন্য। আর 10টা করে ইংরেজি শব্দটা শেখার ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে ডিফারেন্স কাইন্ড অফ ওয়ার্ড না শিখে আপনি চেষ্টা করেন একটু ভোকাবুলারি টাইপের ওয়ার্ড শিখতে। অর্থাৎ যে কোনো একটা ওয়ার্ডকে বেছে নেন, সেই ওয়ার্ডের সিনোনিমসগুলো কী কী আছে সেগুলো শিখেন, এন্টোনিমসগুলো কী কী আছে সেগুলো শিখেন, এবং সাথে এর যে গ্রুপ ওয়ার্ডগুলো আছে সেগুলো শিখেন। যেমন ধরুন আমি আজকে নতুন একটা ওয়ার্ড শিখলাম, ওয়ার্ডটা হচ্ছে কানেক্ট। হ্যাঁ, তো এই কানেক্টের সাথে যদি TION লাগানো হয় তাহলে কানেকশন, এটা নাউন ফর্মটা শিখে ফেললাম। TIV যদি লাগানো হয় তাহলে হচ্ছে কানেকটিভ, এটার অ্যাডজেক্টিভ ফর্মটা শিখলাম। আবার TIVর সাথে যদি LY যুক্ত লাগানো হয় তাহলে কানেকটিভলি এটার অ্যাডভার্বিয়াল ফর্মটা শিখলাম। সাথে আমি কানেক্টের যে সিনোনিমসগুলো আছে সেগুলো আমি শিখতে পারি, যেমন লিঙ্ক, হ্যাঁ, তারপরে জয়েন ইত্যাদি ইত্যাদি যে সিনোনিমসগুলো আছে এগুলো শিখি। আবার এন্টোনিমসগুলো আমরা শিখতে পারি, যে কানেক্টেড এন্টোনিমসগুলো কী কী হয় এগুলো আমরা শিখতে পারি। এইভাবে করে প্রতিটা ওয়ার্ডের সিনোনিমস, এন্টোনিমস এবং গ্রুপ ওয়ার্ড, ঠিক আছে, এগুলো একটু শেখার চেষ্টা করবেন। তাহলে আপনার দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ড থেকে অনেকগুলো ওয়ার্ড আপনার শেখা হয়ে যাচ্ছে, এবং সেখানে আপনার ইংরেজি শিখতে অনেক বেশি সুবিধা হচ্ছে। কিন্তু আপনি যদি এখন অনেকগুলো ভিন্ন ভিন্ন ওয়ার্ড শিখেন তাহলে হয়তো আপনার পক্ষে মনে রাখাটা একটু কষ্ট হয়ে যাবে। বাট একই ওয়ার্ডে যদি গ্রুপগুলো শিখেন এবং সিনোনিমসগুলো শিখেন তাহলে সেটা আপনার জন্য মনে রাখাটা অনেক অনেক বেশি ইজি হবে। নেক্সট যদি আমরা আসি তো গ্রামার অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, গ্রামার এবং উচ্চারণ।
তো আসলে গ্রামারের ব্যাপারটা হচ্ছে ইংরেজি স্পিকিং করতে যে আপনার গ্রামার পারফেকশন তো লাগবেই, তাই না? অ্যাকুরেসি লাগবে, অ্যাকুরেসি অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু অ্যাকুরেটলি বলতে যে যদি আমি ইংরেজিতে কথা বলাই বন্ধ করি তাহলে কিন্তু হবে না। তাহলে তাহলে ফার্স্ট স্পিকিং দেন অ্যাকুরেসি। হ্যাঁ, প্রথমে কথা বলতে হবে, তারপরে অ্যাকুরেসির দিকে আস্তে আস্তে আগাতে হবে। এখন ইংরেজি গ্রামার শেখার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে ভোকাবুলারির পরে আপনি একটু বেশি বেশি করে সেন্টেন্স প্যাটার্ন শেখার চেষ্টা করেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, তাহলে এরকম ব্যাপারটা যে আমার আজকে এই ভিডিওটি করার কথা, হ্যাঁ, আই ওয়াজ সাপোজ টু চেক দিস ভিডিও স্ন্যাপ, হ্যাঁ, এটা একটা প্যাটার্ন। তাহলে এই যে একটা প্যাটার্ন, এটা যদি আমি জানি যে আমাদের বাংলার যে প্যাটার্নগুলো আছে সেগুলোর সাথে ইংরেজি যে ঠিক একই ধরনের যে প্যাটার্নগুলো, এগুলো কোন কোন প্যাটার্নগুলো ব্যবহার করা হয়ে থাকে, সেই প্যাটার্নগুলো যদি আপনি জানেন তাহলে এটা আপনার জন্য অনেক বেশি বেশি সুবিধা হবে। এবং এগুলো খুব সহজ, আপনি বাজার থেকে যে কোনো ধরনের বই কিনে, ট্রান্সলেশনের বই কিনলে আপনি এগুলো থেকে আস্তে আস্তে পড়তে পারেন এবং এগুলো ভার্বের সাথে জয়েন করে করে নতুন নতুন প্যাটার্নগুলো প্র্যাকটিস করতে পারেন। তো সেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং ইংরেজিতে কথা বলার জন্য আমার মনে হয় না যে 30 থেকে 40টা বা 50টা এর চাইতে বেশি প্যাটার্ন আপনার জানার প্রয়োজন আছে। আপনি যদি এই পরিমাণ জানতে পারেন, এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। এখন উচ্চারণের জন্য অবশ্যই আপনাকে একটা ব্যাপার ফলো করতেই হবে যে ইংরেজরা যেভাবে কথা বলে সেভাবেই তো আমার মনে হয় যে উচ্চারণটা হওয়া উচিত, তাই না? যেটা যার মাতৃভাষা, উচ্চারণটা সেরকমই হওয়া উচিত এবং সেরকমভাবেই শেখা উচিত, তাই না? তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করেন প্রতিদিন 1 ঘন্টা করে ইংরেজি শোনার জন্য। আপনি বিবিসি নিউজ শুনতে পারেন, আপনি ইউটিউবে যে কোনো ধরনের ইংরেজি লেকচার শুনতে পারেন, আপনি টিভিতে মুভি দেখতে পারেন, অথবা আপনার ল্যাপটপে আপনি মুভি দেখতে পারেন, উইদাউট সাবটাইটেল দেখবেন অবশ্যই। তাহলে প্রতিদিন যদি আপনি 1 ঘন্টা করে শুনেন, তাহলে শুনতে শুনতে যেটা হবে, সেই সাউন্ডগুলো কিন্তু আপনার কান দিয়ে যাবে। আর সাউন্ডগুলো যখন কান দিয়ে যাবে, গ্র্যাজুয়ালি দেখবেন যে কিছুদিন পরে, 2 মাস 3 মাস পরে দেখবেন ওই সাউন্ডগুলোই আবার আপনার মুখ দিয়ে বের হওয়া শুরু হয়েছে। বাট প্রতিদিন কিন্তু 1 ঘন্টা আপনাকে শুনতে হবে, তাহলে শুনলে আপনার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়ে যাবে। আর ইংলিশ প্যাটার্ন যদি আপনি জানেন, আপনার গ্রামারটা ঠিক হয়ে যাবে। তবে প্যাটার্নটা শুধু মুখস্থ করলে হবে না, এটা আপনাকে প্রচুর ব্যবহার করতে হবে ভার্বের সাথে ইয়ে করে। লাস্ট যে ম্যাথোডোলজিক্যাল ব্যারিয়ারটা, সেটা হচ্ছে প্র্যাকটিস। আসলে আমরা ইংরেজি ভোকাবুলারি শিখলাম, গ্রামার বা প্রোনাউন্সিয়েশন আমরা জানলাম, অনেক কিছু জানলাম, কিন্তু আমরা চর্চাই করলাম না। আমরা শুধু মানে শিখতে শিখতে মাথা মোটা হয়ে গেল, মানে জ্ঞানের সাগর হয়ে গেলাম, কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে আমরা পারছি না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনার কি করা উচিত? সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রচুর চর্চা করা উচিত। এখন এই চর্চাটা আপনি কীভাবে করবেন, প্র্যাকটিসটা আপনি কীভাবে করবেন? তো আপনি প্রতিদিন 1 ঘন্টা, 1 আওয়ার সেলফ টক, প্রতিদিন 1 ঘন্টা করে নিজে নিজে ইংরেজিতে কথা বলতে পারেন, যে কোনো কিছু। আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে 3 টিপস আপনাদেরকে লাস্ট ভিডিওতে দিয়েছিলাম, সেই 3 টিপসে বলেছিলাম যে সেলফ টক করেন, প্রচুর ডিসক্রাইব হোয়াট ইউ সি। আপনি যা দেখেন তাই বর্ণনা করার চেষ্টা করেন। শার্ট, পেন, কলম, পিন, এভরিথিং ম্যাচেস। যা আপনি দেখছেন তাই আপনি বর্ণনা করার চেষ্টা করেন। ডিসক্রাইব হোয়াট ইউ সি। সেলফ টকটা প্রচুর বাড়াইতে হবে, প্রচুর নিজে নিজে কথা বলতে হবে। আপনি যত নিজে নিজে কথা বলবেন তত ভালো স্পিকিং করবেন। নিজে নিজে কথা যদি কম বলেন, স্পিকিং ঠিক ততটাই কম করতে পারবেন। সো সেলফ টকের মাত্রাটা অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেন। চেষ্টা করেন প্রতিদিন আপনার রুটিনের ভিতরে 1 ঘন্টা সেলফ টক রাখার জন্য। রিড নিউজ পেপার লাউডলি। ইংরেজি নিউজ পেপার যখন পড়বেন তখন একটু লাউডলি পড়ার চেষ্টা করেন। তাতে কি হবে, ওয়ার্ড উচ্চারণ করতে যে আপনার যে জড়তাগুলো আছে এগুলো আস্তে আস্তে কেটে যাবে। তাহলে ইংরেজি যখন আপনি নিউজ পেপার পড়বেন তখন আপনি একটু লাউডলি পড়লেন এবং একটু দ্রুত পড়ার চেষ্টা করেন। অথবা একটা টপিককে আপনি 12বার পড়েন, একটা টপিকে আপনি 4বার পড়েন, 5বার পড়েন, পড়ে আস্তে আস্তে ওই শব্দগুলো, জড়তাগুলো কাটিয়ে ফেলেন। এতে একটা লাভ হবে, একটা লাভ হচ্ছে আপনার ভোকাবুলারিগুলো শেখা হবে। 2 নম্বর, আপনার মাথায় প্রচুর শব্দের স্ন্যাপশট যাবে, প্যাটার্নের স্ন্যাপশট যাবে। একইভাবে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার মুখে যে জড়তাগুলো আছে, আপনার মুখ দিয়ে ইংরেজি শব্দ সব বেরোয় না ঠিকঠাক মতো, এই শব্দগুলোর যে জড়তাগুলো আছে এগুলো কেটে যাবে, ঠিক আছে? এবং লাস্ট এটার যে সলিউশন সেটা হচ্ছে 30 মিনিটস প্রেজেন্টেশন। প্রতিদিন চেষ্টা করেন যে নিজে নিজে 30 মিনিটস প্রেজেন্টেশন করার জন্য। যদি অনেকের সামনে করতে পারেন বা স্টুডেন্টের সামনে করতে পারেন, এটা তো অবশ্যই আপনার জন্য ভালো। তবে যদি সেটা নাও পারেন, তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে হোক, একটা রুমে একা হোক, বা যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি একা একা একটু প্রেজেন্টেশন করার চেষ্টা করেন। সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, সুন্দর করে বডি ল্যাঙ্গুয়েজ করার চেষ্টা করেন। হ্যাঁ, সুন্দর করে কীভাবে শুরু করতে হয়, কীভাবে শেষ করতে হয়, সুন্দর সুন্দর করে প্রেজেন্টেশন করেন। যত ভালো প্রেজেন্টেশন করবেন তত আপনার ইংলিশ স্পিকিং স্কিলটা কী হবে, আরও বেশি ডেভেলপ হবে, যত চর্চা বেশি হবে। এখন আমি যে মেথডগুলো দেখালাম এগুলোর জন্য আপনার খুব বেশি পার্টনার বা কোনো কিছু ম্যানেজ করার দরকার নেই। আপনার প্রয়োজন হচ্ছে একটা মোবাইল ডিভাইস, আপনার প্রয়োজন হচ্ছে নিজের মতো করে একটু পার্সোনাল একটু স্পেস বের করে নেওয়া। আপনি যদি পার্সোনাল স্পেস বের করে নিতে পারেন, অবশ্যই অবশ্যই ইংলিশ স্পিকিংয়ে আপনার পক্ষে স্কিল হওয়া সম্ভব। মনে রাখবেন, টোটাল যদি আমরা ইংলিশ একজন ভালো ফ্লুয়েন্ট স্পিকার যদি হতে চাই, তাহলে তার 20% অনলি মেথড, তার পেছনে 20% তার ম্যাথমেটিক্যাল কাজ, 80%ই হচ্ছে প্র্যাকটিস। আপনি যত প্র্যাকটিস করবেন তত নার্ভাসনেস কাটবে, যত প্র্যাকটিস করবেন তত ফিয়ারনেস বা ভয় কাটবে, যত প্র্যাকটিস করবেন তত ক্লান্তিনেস বা
জড়তা কাটবে। আপনি ভোকাবুলারিগুলোকে ব্যবহার করবেন, প্র্যাকটিসের মাধ্যমে ব্যবহার করলে এটা আপনার মনে থাকবে। গ্রামার এবং প্রনাউন্সিয়েশনকে প্র্যাকটিসের মাধ্যমে ব্যবহার করলে এগুলো আপনার মনে থাকবে এবং আস্তে আস্তে এইভাবে করে আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে পারবেন। তো আশা করছি যে ইংরেজির উপরে আমি আপনাদেরকে আজকে যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। তবে হ্যাঁ, ভোকাবুলারি, গ্রামার বা প্রনাউন্সিয়েশন ডেভেলপমেন্ট আপনি কীভাবে করবেন তার উপরে আমাদের অনেকগুলো ভিডিও নেক্সট এপিসোডগুলোতে আসতেছে। তো সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে আপনারা ইমেলে একটা নোটিফিকেশন পাবেন ওই ভিডিওগুলোর জন্য। আর যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক বাটনে একটা লাইক দিয়ে দিবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত দিবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ফেসবুকে আমাদের যে ফ্যান পেজ আছে সেই ফ্যান পেজে আপনি সার্চ দিয়ে সেটা লাইক দিয়ে রাখেন, আমাদের নিত্য নতুন অনেক পোস্ট পাবেন। তো তাহলে আজকে এই পর্যন্তই। আজকে হয়তো আপনাদেরকে অনেক অনেক জ্বালাতন করেছি। তো আশা করি আমাদের এই সাজেশনগুলো অবশ্যই আপনাদের অনেক অনেক কাজে লাগবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।